আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের পৃষ্ঠটান শিরোনামে আমার 6 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আমরা আর দেরি না করে চলো ক্লাসে চলে যাই। দেখো, তোমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ আণবিক তত্ত্ব ভিত্তিতে পৃষ্ঠটান, অর্থাৎ আমরা আজকে আণবিক তত্ত্ব ভিত্তিতে পৃষ্ঠটান নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, আমরা চিত্রে একটি পাত্রে কিছু তরল পদার্থ দেখতে পাচ্ছি। এই তরল পদার্থের ভিতরে একটি পানির তরল পদার্থের ভিতরে বা তরলের ভিতরে একটি বিন্দু এবং বি একটি বিন্দু। দেখো, বি বিন্দুর একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তরলের উপরে অবস্থান করতেছে, বেশিরভাগ অংশ তরলের ভিতরে অবস্থান করতেছে। সি বিন্দুটার অর্ধেক অংশ তরলের ভিতরে আর অর্ধেক অংশ তরলের উপরে, এবং ডি বিন্দুটা সম্পূর্ণ এই তরলের বাইরে অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারি পৃষ্ঠটানের আণবিক তত্ত্বটি বিজ্ঞানী ল্যাপ্লাস কর্তৃক প্রকাশিত। তার নাম অনুসারে এই তত্ত্বকে ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব বলা হয়। মনে করি এবিসিডি তরল এবিসিডি তরল পদার্থের 4টি অণু। এদের মধ্যকার এ বিন্দুটি তরলের গভীরে অভ্যন্তরে, বি তরলের একটু নিচে, সি ঠিক তরল তলে অবস্থান করে, ডি তরলের বাইরে অবস্থান করে। এদের চারিদিকে যদি আমি প্রভাবগুলো কল্পনা করি, এই যে এ বিন্দুর বাইরে একটি প্রভাবগুলো কল্পনা করছি, বি বিন্দুর বাইরে একটি প্রভাবগুলো কল্পনা করছি, অর্থাৎ সে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অন্য গোলকে বা অন্য বিন্দুকে আকর্ষণ করে। সেই দূরত্বকে ব্যাসার্ধ ধরে আমি যদি একটি গোলক অঙ্কন করি, সেটাকে বলা হয় প্রভাব গোলক। এ অণুটির প্রভাব গোলককে তরলের অভ্যন্তরে সম্পূর্ণভাবে নিমজ্জিত থাকায় এটি অন্যান্য অণু দ্বারা চারিদিক থেকে সমভাবে আকৃষ্ট হবে। এই অণুটির চতুর্দিক থেকে সমভাবে আকৃষ্ট হবে কারণ এটি তরলের মধ্যে অবস্থান করে। সেজন্য দেখো, এর উপর লব্ধি সংশক্তি বলের মান 0 হবে। এ বিন্দুর উপর লব্ধি সংশক্তি বলের মান 0 হবে। ফলে এটি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। চিত্র অনুযায়ী দেখো, বি অণুর উপর নিম্নমুখী বল ক্রিয়া করবে, কারণ বি এর বেশিরভাগ অংশই পানির ভিতরে এবং একটু পানির উপর অবস্থান করতেছে। তাহলে বেশিরভাগ অংশ পানির ভিতরে থাকার কারণে দেখা গেছে যে তার মধ্যে চতুর্দিক থেকে সমপরিমাণ আকর্ষণ বল ক্রিয়া করবে না, নিচের দিক থেকে আকর্ষণ বল বেশি ক্রিয়া করবে। সেই জন্য এটি নিম্নমুখী বল ক্রিয়া করে। এখানে সি অণু ঠিক তরল পৃষ্ঠে থাকায় দেখা গেছে যে সি অণুটির অর্ধেক অংশ উপরে আর অর্ধেক অংশ নিচে। এর প্রভাবগুলোকের অর্ধেক তরলের ভিতরে ও অর্ধেক তরলের বাইরে থাকে। এরা শুধু নিচের অংশ দ্বারা, দেখো, এই সি অণুটির শুধুমাত্র নিচের অংশ দ্বারা কি আকৃষ্ট হয়, উপরের অংশ আকৃষ্ট হবে না, কারণ উপরের অংশে কোনো প্রকার কি নেই, তরল নেই। এর শুধু নিচের অংশ অণু দ্বারা আকৃষ্ট হবে এবং সম্পূর্ণরূপে এটি নিম্নমুখী সর্বাধিক লব্ধি সংশক্তি বল অনুভব করবে। অর্থাৎ এই যে এ বি সি তিনটি কণার মধ্যে বা তরল কণার মধ্যে এ বিন্দুতে কোনো সংশক্তি বল অনুভূত হবে না, বি বিন্দুতে নিম্নমুখী সংশক্তি বল অনুভব হবে, কিন্তু সি বিন্দুতে সর্বাধিক সংশক্তি বা লব্ধি সংশক্তি বল অনুভব করবে, কারণ সি বিন্দুর অর্ধেকাংশ উপরে, বাকি অর্ধেকাংশ নিচে। অর্থাৎ এখানে বিপরীতমুখী কোনো বল ক্রিয়া করবে না, সবগুলোই নিম্নমুখী বল ক্রিয়া করবে। সেই জন্য এটার সংশক্তি বল সর্বাধিক হবে, সংশক্তি বল সর্বাধিক হবে। তরল তলে অবস্থিত সকল অণুর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে। এই যে এম এন তলের মধ্যে যে যে অণুগুলো অবস্থান করবে, এই অণুগুলোর সবগুলোতে সর্বাধিক নিম্নমুখী সংশক্তি লব্ধি বল বা লব্ধি সংশক্তি বল অনুভব করবে। তরল তলের উপরে ডি অণুর প্রভাবগুলো সম্পূর্ণরূপে তরলের উপরে থাকায় এর উপর তরলের টান কি থাকবে, 0 থাকবে। ফলে এটি মুক্ত গ্যাস অণু নিয়ে আচরণ করবে, অর্থাৎ এই ডি এর উপর তরলের কোনো প্রভাব থাকবে না।
অতএব mn তরল তল একটি নিম্নমুখী বল বা টান অনুভব করবে। এই mn তলটা দেখো, mn তলের মধ্যে যে সমস্ত অণু অবস্থান করছে সেই সমস্ত অণুগুলি সর্বাধিক নিম্নমুখী বলে থাকে বা আকৃষ্ট হয়, যার কারণে এই mn তরল তল একটি নিম্নমুখী বল বা টান অনুভব করবে এবং এই তলটা কি হতে থাকবে, সংকুচিত হওয়ার চেষ্টা করবে। এই সংকুচনের প্রবণতা থেকে এই তরলের পৃষ্ঠটানের উৎপত্তি হয়। এটি হলো ল্যাপ্লাস কর্তৃক তরলের পৃষ্ঠটানের আণবিক বেগ। পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য, ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব বা তরলের আণবিক তত্ত্ব বা পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব কি করো, ব্যাখ্য করো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। গোলকীয় পোটার ক্ষেত্রে চাপের রাশিমালা দেখো, গোলকীয় পোটার ক্ষেত্রে চাপের রাশিমালা। গোলকীয় তরল পোটার উত্তল পৃষ্ঠ থাকে। গোলকীয় তরল পোটায় কি পৃষ্ঠ থাকে, উত্তল পৃষ্ঠ থাকে। দেখো এটা একটি তরল পোটা, এই তরল পোটার পৃষ্ঠটা উত্তল পৃষ্ঠ, কাইন্ডলি একটু দেখো, এ সি এই পৃষ্ঠটা উত্তল পৃষ্ঠ। এই জন্য পৃষ্ঠটানজনিত লব্ধি বল অন্তর্মুখী হয়। কি মুখী হবে, সব সময় অন্তর্মুখী হবে। পোটাটির অভ্যন্তরস্থ চাপ বাইরের চাপের তুলনায় বেশি হবে, ভিতরের চাপ অবশ্যই বাইরের চাপের তুলনায় বেশি হবে। দড়ি চাপের এই অতিরিক্ত পরিমাণ, এই চাপের এই অতিরিক্ত পরিমাণ হচ্ছে ক্যাপিটাল পি, অর্থাৎ চাপের পার্থক্য ক্যাপিটাল পি। দেখো চিত্র 3.7 তরল ফুটার উপরে অর্ধেকের সাম্য অবস্থা দেখানো হলো। এই যে অর্ধেকের সাম্য অবস্থা দেখানো হলো, এ বি সি, এই তরল ফুটাটির অর্ধেক অংশ, এটা সাম্য অবস্থান দেখানো হয়েছে। এর উপর দুইটি বল ক্রিয়াশীল, এই তরল ফুটাটির উপর দুইটি বল ক্রিয়াশীল। একটি হচ্ছে এ বি সি ডি সমতলের উপর, এই এ বি সি ডি সমতলের উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল থাকে সেটির উদ্ভব হয় অভ্যন্তরের অতিরিক্ত চাপের দরুন। এই যে এই তরল ফুটাটির ভিতরে যে অতিরিক্ত চাপ বা ক্যাপিটাল পি অবস্থান করে সেটার ধরুন এ বি সি ডি তলে একটি ঊর্ধ্বমুখী বল অনুভব ক্রিয়াশীল হয়। ফুটাটির ব্যাসার্ধ যদি স্মল আর হয় সেই ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল হবে ক্যাপিটাল এফ সমান ফি ইন্টু ফাই আর স্কয়ার। ফি ইন্টু ফাই আর স্কয়ার, ফি মানে হচ্ছে অতিরিক্ত অনুভূত বল এবং ফাই আর স্কয়ার হচ্ছে এ বি সি ডি তলের ক্ষেত্রফল। এ বি সি ডি তল বৃত্তাকার ছিল, এই জন্য এর ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কয়ার। যেহেতু বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। 2 নাম্বার হচ্ছে এ বি সি ডি বৃত্তের ধার বরাবর, ধার মানে কিনারা, পৃষ্ঠটানজনিত ক্রিয়াশীল বলটি, এই যে এখানে পৃষ্ঠটানজনিত ক্রিয়াশীল বলটি নিম্নমুখী, তীর চিহ্নগুলি দেখো নিম্নমুখী। প্রথম ক্ষেত্রে যেগুলি ছিল সেগুলি ছিল ঊর্ধ্বমুখী। পৃষ্ঠটান যদি ক্যাপিটাল টি হয় তবে আমরা এই বল লিখতে পারি, দেখো পৃষ্ঠটান যদি ক্যাপিটাল টি হয় তাহলে এই যে এখানে একটা নিম্নমুখী বল ক্রিয়া করতেছে সেই নিম্নমুখী বলকে লিখতে পারি এফ প্রাইম সমান ক্যাপিটাল টি ইনটু 2 পাই আর, ক্যাপিটাল টি ইনটু 2 পাই আর। কারণ আমরা ক্যাপিটাল টি সমান জানি যে পৃষ্ঠটান সমান জানি যে বল বাই দৈর্ঘ্য, বল বাই কি দৈর্ঘ্য। এখানে বৃত্তের এই এ বি সি ডি দলের দৈর্ঘ্য মানে হচ্ছে এ বি সি ডি বৃত্তের পরিধি, পরিধি মানে হচ্ছে 2 পাই আর। তাহলে এফ প্রাইম সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল টি ইনটু 2 পাই আর, যেহেতু বল সমান পৃষ্ঠটান ইনটু কি পরিধি। এখন দেখো এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই তাহলে আমরা লিখতে পারি ফোটাটির ভর বা ওজন উপেক্ষা করলে হিসাবটি সহজ হয়। আমি এই তরল ফোটাটির ভরকে উপেক্ষা করলাম, সেই ক্ষেত্রে এ বি সি ডি এর উপর ক্রিয়াশীল দুটি বলের ধরুন উপরের অর্ধগোলকটি সাম্য অবস্থানে আছে। এখানে দুইটা বল, একটা নিম্নমুখী বল একটা ঊর্ধ্বমুখী বল। এই নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল একসাথে ক্রিয়া করার কারণে ফোটাটির কি হয়, অর্ধগোলকটি সাম্য অবস্থানে আসে। অর্ধগোলকটির সাম্য, অর্থাৎ এখানে যে দুটি বল ক্রিয়া করে এই দুটি বল একটি ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী হওয়ার কারণে এই অর্ধগোলকটি অর্থাৎ ফোটাটির অর্ধেকাংশ সাম্য অবস্থানে থাকে। এবং এই ক্ষেত্রে দেখো ঊর্ধ্বমুখী বল এফ সমান নিম্নমুখী বল এফ প্রাইম। ঊর্ধ্বমুখী বল এফ সমান ছিল আমরা পেয়েছিলাম 1 নং সমীকরণে ক্যাপিটাল পি ইনটু ফাই আর স্কয়ার, এবং নিম্নমুখী বল এফ প্রাইম সমান আমরা পেয়েছিলাম ক্যাপিটাল টি ইনটু 2 পাই আর। এখানে ফাই ফাই কাটাকাটি যাবে আর আর কাটাকাটি যাবে, বাকি থাকবে ফি ইনটু আর সমান 2 ক্যাপিটাল টি বা ফি সমান 2 ক্যাপিটাল টি বাই আর। সমীকরণ 3। এই সমীকরণ 3 হলো তরল পোটার অতিরিক্ত চাপ। তরল পোটার কি চাপ, অতিরিক্ত চাপ। আমরা প্রথমেই বলছিলাম তরল পোটার ভিতরে অতিরিক্ত চাপের পরিমাণকে আমরা ধরছিলাম ক্যাপিটাল টি। তরল পোটার ভিতরে অতিরিক্ত চাপের পরিমাণকে আমরা কি ধরছিলাম, ক্যাপিটাল পি ধরছিলাম। তাহলে এখানে ক্যাপিটাল পি সমান 2 ক্যাপিটাল টি বাই স্মল আর। এই সমীকরণটি হচ্ছে তরল পোটার ভিতরে অতিরিক্ত চাপের রাশিমালা।
এখন দেখো এটা তো পানির ফোঁটার ক্ষেত্রে বা তরলের ফোঁটার ক্ষেত্রে, এই তরলের ফোঁটার পরিবর্তে যদি আমরা সাবান বুদবুদ ইউজ করি, সাবান বুদবুদ দেখছো তো তোমরা, পুকুরে গিয়ে গোসল করার সময় গায়ে সাবান মেখে এরপরে তোমরা দেখবা যে মানে দেখবা গায়ের সাথে সাবানের বড় বড় কতগুলি বুদবুদ লেগে গেছে। অথবা তুমি পানিতে সাবানকে যদি এরকম করো তাহলে দেখবা যে কতগুলি বুদবুদ তৈরি হয়। এগুলো হচ্ছে সাবান বুদবুদ। সাবান বুদবুদের দুইটি পৃষ্ঠ থাকে, উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ। সেই ক্ষেত্রে এই সমীকরণটা কিরকম হয় সেটা আমরা একটু দেখব। গোলকীয় তরল ফোঁটা থেকে সাবান বুদবুদ ভিন্ন ধরনের হয়। দেখো কি রকম, সাবান বুদবুদের অভ্যন্তরে এবং বাইরে বায়ু থাকে। সাবান বুদবুদের অভ্যন্তরেও বায়ু থাকে আর বাইরেও বায়ু থাকে। সুতরাং এর থাকে দুইটি পৃষ্ঠ বা তল। সাবান বুদবুদের দুইটি পৃষ্ঠ বা তল থাকে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। এটি যেন একটি গোলকীয় খুলক বা শেল। এটি যেন একটি গোলকীয় খুলক বা কি শেল। ফুটবল দেখছো তো, এ সবাই ফুটবল দেখছো কিনা? ফুটবলের ভিতরে কিন্তু ভিতরে কিন্তু খালি, আবার মেয়েদের কতগুলি গোলক নিক্ষেপ আছে, ওই গোলক নিক্ষেপের কিন্তু গোলকের ভিতরে খালি নয়, এগুলি কিন্তু পুরো নিরেট। যেগুলি কলেজে গোলক নিক্ষেপ মানে ওই যে ইভেন্ট ক্রীড়া অনুষ্ঠানের সময় একটি ইভেন্ট থাকে গোলক নিক্ষেপ। এই গোলক নিক্ষেপের ক্ষেত্রে দেখা গেছে যে যে গোলকগুলি নিক্ষেপ করা হয় সেই গোলকগুলি কিন্তু নিরেট গোলক, ভিতরে খালি থাকে না। কিন্তু ফুটবলের ভিতরে খালি থাকে, বাতাস ঢুকিয়ে সেগুলিকে বড় করা হয়, ফুটবলগুলিকে ফুলানো হয়। ঠিক আছে তো? এই সাবান বুদবুদটাও একটি ফুটবলের ন্যায় বা গোলকীয় গোলকের ন্যায় আচরণ করে। মনে করলাম পৃষ্ঠটানের জন্য মোট বল, পৃষ্ঠটানের জন্য মোট বল, দেখো আমরা কিছুক্ষণ আগে পৃষ্ঠটানের জন্য বল হিসাব করছিলাম। এই দেখো টি ইন্টু টু ফায়ার, এটা ছিল পৃষ্ঠটানের জন্য বল। এফ প্রাইম সমান, কাইন্ডলি একটু দেখো, এই যে পৃষ্ঠটানের জন্য মোট বল এফ প্রাইম সমান টি ইন্টু টু ফায়ার। এই ক্ষেত্রে তরলের ক্ষেত্রে পৃষ্ঠ ছিল একটা, কিন্তু সাবান বুদবুদের ক্ষেত্রে পৃষ্ঠ কয়টা? দুইটা। এই জন্য মোট বল হবে টু ইন্টু ক্যাপিটাল টি ইন্টু টু ফায়ার, টু ইন্টু ক্যাপিটাল টি ইন্টু টু ফায়ার। দেখো সাম্য অবস্থানে আমরা বলছিলাম যে এফ সমান ক্যাপিটাল এফ প্রাইম, ক্যাপিটাল এফ সমান ক্যাপিটাল এফ প্রাইম। এই ক্যাপিটাল এফ ছিল ঊর্ধ্বমুখী বল, ক্যাপিটাল এফ প্রাইম সমান ছিল নিম্নমুখী বল। তাহলে আমরা এখানে লিখতে পারি সাম্য অবস্থায় এফ সমান এফ প্রাইম, এফ সমান ছিল ক্যাপিটাল পি ইন্টু ফায়ার স্কয়ার, আর এফ প্রাইম সমান ছিল টু ক্যাপিটাল টি ইন্টু টু ফায়ার, টু ইন্টু ক্যাপিটাল টি ইন্টু টু ফায়ার। এখন দেখো আগের মতন আমাদের কি কি কাটাকাটি যায়, ফাই ফাই কাটাকাটি যায়, আর আর কাটাকাটি যায়। বাকি থাকবে বাম পাশে পি ইন্টু আর, ডান পাশে থাকবে ফোর ক্যাপিটাল টি। দেখো আমরা পরবর্তী স্লাইডে কি পাই, তাহলে আমরা লিখতে পারি পি ক্যাপিটাল পি সমান ফোর ক্যাপিটাল টি বাই আর। এই সমীকরণ 4 হচ্ছে সাবান বুদবুদের অতিরিক্ত চাপের রাশিমালা। সাবান বুদবুদের ক্ষেত্রে অতিরিক্ত চাপের কি রামালা? রাশিমালা। আমরা 3 নং সমীকরণে ক্যাপিটাল পি সমান পাইছিলাম 2 ক্যাপিটাল টি বাই স্মল আর, 4 নং সমীকরণে ক্যাপিটাল পি সমান পাচ্ছি 4 ক্যাপিটাল টি বাই স্মল আর। তার মানে এই যে 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ হচ্ছে তরল ফোঁটা বা সাবান বুদবুদের অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপের রাশিমালা। অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপের রাশিমালা। এই চাপটা ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এই চাপটা কিসের ব্যস্তানুপাতিক? ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। কেমনে দেখো, এই যে আমি যদি 4t কে যদি ধ্রুব রাশি ধরি, তাহলে আমরা লিখতে পারি p প্রপোর্শনাল টু 1 বাই r। লিখতে পারি কিনা দেখো তো, 4 ক্যাপিটাল t কে যদি আমি ধ্রুব রাশি ধরি, ক্যাপিটাল p সমান আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল p প্রপোর্শনালটা আমরা লিখতে পারি 1 বাই r, অর্থাৎ ক্যাপিটাল p r এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ বক্রতলের মানে বুদবুদের অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপ তাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাদের ব্যাসার্ধের কি অনুপাতিক? ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো কিনা? জি স্যার। ফোঁটার ক্ষেত্রে চাপের রাশিমালা বুঝতে পারছো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খ বিভাগে এই প্রশ্নটা আসে কিন্তু, গোলকীয় ফোঁটার ক্ষেত্রে অতিরিক্ত চাপের রাশিমালা বা সাবান বুদবুদের ক্ষেত্রে অতিরিক্ত চাপের রাশিমালা বের করো। পরীক্ষায় অনেকবার আসছে, একটু দেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এখন আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব, তরলের বক্রতলে অতিরিক্ত চাপের রাশিমালা নির্ণয়। তরলের বক্রতলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাশিমালা, বারবার পরীক্ষায় আসে, ফাইনাল পরীক্ষায়। আল্লাহর রাস্তে একটু মনোযোগ দিয়ে দেখবা, শোনার চেষ্টা করবা, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। দেখো, তরলের বক্রতলে অতিরিক্ত চাপের রাশিমালা। আমরা পরবর্তী পৃষ্ঠায় একটু যাচ্ছি, ওখানে একটা চিত্র আছে, কাইন্ডলি চিত্রটা একটু দেখো মনোযোগ দিয়ে।
চিত্রটা একটু দেখো। এই চিত্রের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখো এখানে এ বি বিসি দুইটি গোলকীয় তল আমরা দেখতে পাচ্ছি। এই গোলকীয় তলের এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল এক্স, বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল ওয়াই। এ বি গোলকীয় তলের ব্যাসার্ধ হচ্ছে R1, বিসি গোলকীয় তলের ব্যাসার্ধ হচ্ছে R2। আমি যদি এই এ বি বিসি তলকে ডিজেড পর্যন্ত বর্ধিত করে বা ডিজেড পর্যন্ত প্রসারিত করি, সেই ক্ষেত্রে এই এ বি বিসি বা এ বি সি ডি তলটা প্রসারিত হয়ে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম অবস্থান করবে। দেখো আমরা শুরু থেকে একটু আলোচনা করি। দেখো কি বলতেছে। এই চিত্রের ন্যায় এ বি সি ডি একটি তরল বক্রতল, এ বি সি ডি একটি তরল বক্রতল বিবেচনা করি। অর্থাৎ আমরা এই পৃষ্ঠায় দেখছিলাম এ বি সি ডি একটি তরল বক্রতল। এই তরল বক্রতলের এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এক্স এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল ওয়াই। এই যে আমরা এখানে বলছিলাম এ বি বাহুর দৈর্ঘ্য স্মল এক্স, বিসি বাহুর দৈর্ঘ্য স্মল ওয়াই। তাহলে দেখো এদের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। এদের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। সুতরাং আমরা লিখতে পারি এ বি সি ডি পর্দাটির ক্ষেত্রফল হবে, এ বি সি ডি পর্দাটির এই এ বি সি ডি এই পর্দাটির ক্ষেত্রফল হবে x ইনটু ওয়াই। কারণ দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ যদি y হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? xy হবে না? জি স্যার। দেখো যেহেতু পর্দাটির দুইটি তল রয়েছে, পর্দাটিতে কয়টি তল রয়েছে? দুইটি তল রয়েছে। দুইটি। সেহেতু এর ক্ষেত্রফল হবে 2xy। এর ক্ষেত্রফল হবে কত? 2xy। একটি তলের ক্ষেত্রফল xy, আরেকটি তলের ক্ষেত্রফল xy, যোগ করলে টোটাল কত হয়ে যাবে? 2xy। মনে করি আয়তন বৃদ্ধির ফলে বুদবুদটির তরল পৃষ্ঠটি অবিলম্বভাবে অতি ক্ষুদ্র দূরত্ব dz পরিমাণ সরে গেল। আয়তন বৃদ্ধির কারণে এই এ বি সি ডি তলটা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম অবস্থানে চলে আসছে। আয়তন বৃদ্ধির কারণে কি পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছিল? ডিজেড পরিমাণ আয়তন বৃদ্ধি, মানে ডিজেড পরিমাণ প্রসারিত হওয়ার কারণে সেটি এ বি সি ডি তলটা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম অবস্থানে চলে আসে। এই ক্ষেত্রে দেখো ফলে এ বি সি ডি পর্দা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম অবস্থান প্রাপ্ত হলো। সুতরাং বক্রতলের অভ্যন্তরে বায়ুর আয়তন বৃদ্ধি হচ্ছে। দেখো বায়ুর আয়তন বৃদ্ধি 2xy ইনটু ডিজেড। আগে ছিল 2xy তল, এখন পুরুত্ব ডিজেড বেড়ে যাওয়ার কারণে তার আয়তন বেড়ে যাবে। ওই তলটাকে ডিজেড দ্বারা গুণ করলে যা পাই তা 2xy ইনটু ডিজেড। 2xy ইনটু কি? ডিজেড পরিমাণ আয়তন বেড়ে যাবে। মনে করি পর্দার অভ্যন্তরে অতিরিক্ত চাপ ক্যাপিটাল পি। পর্দার অভ্যন্তরে অতিরিক্ত চাপ কি? ক্যাপিটাল পি। এই পি চাপ দ্বারা এ বি সি ডি পর্দায় সম্পন্ন কাজ, এ বি সি ডি পর্দায় দেখো এই এ বি সি ডি পর্দায়, এই এ বি সি ডি পর্দায় সম্পন্ন কাজ হবে পি ইনটু এক্স ওয়াই ডিজেড। পি ইনটু এক্স ওয়াই ডিজেড। কেন পি ইনটু এক্স ওয়াই ডিজেড? আমরা কাজ সমান জানি যে কি জানি বলো তো? কাজ সমান বল ইনটু সরণ। কাজ সমান কি? বল ইনটু সরণ। তাহলে চাপ এখানে পি চাপ দ্বারা কাজ, পি চাপ দ্বারা কাজ। আমরা চাপ সমান জানি যে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি বাই ক্ষেত্রফল জানি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান জানি যে চাপ ইনটু ক্ষেত্রফল। চাপ ইনটু কি? ক্ষেত্রফল। এখানে চাপ হচ্ছে পি, ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। তাহলে চাপ ইনটু ক্ষেত্রফল সমান হচ্ছে এক্স ওয়াই। আমার এই সমীকরণটা হওয়ার কথা ছিল পি চাপ দ্বারা এ বি সি ডি পর্দায় সম্পন্ন কাজ এফ ইনটু ডিজেড, বল ইনটু সরণ। এফ ইনটু ডিজেড, ডিজেড হচ্ছে সরণ, এখানে বল হচ্ছে এফ। এফ সমান আমরা বলতে পারি চাপ বাই ক্ষেত্রফল। চাপ ছিল ক্যাপিটাল পি, ক্ষেত্রফল ছিল স্মল এক্স ওয়াই। তাহলে এখান থেকে ক্যাপিটাল এফ সমান আমরা লিখতে পারি পি ইনটু এক্স ওয়াই। তাহলে টোটাল হবে পি এক্স ওয়াই ডিজেড। পর্দার প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি, প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বৃদ্ধি যদি ডি অফ এক্স ওয়াই কল্পনা করি, প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি যদি ডি অফ এক্স ওয়াই হয়, তাহলে দুইটি পৃষ্ঠের মোট ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2 ইনটু ডি অফ এক্স ওয়াই। ভালো করে বোঝার চেষ্টা করিও, না বুঝলে কাইন্ডলি আমাকে নক করিও, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তোমরা চুপ মারি থাকলে আমি বুঝতে পারবো না। দেখো পর্দার প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি যদি ডি অফ এক্স ওয়াই হয়, তাহলে দুই পৃষ্ঠের মোট ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2 ইনটু ডি অফ এক্স ওয়াই। তরলের পৃষ্ঠটান ক্যাপিটাল টি হলে
তরলের পৃষ্ঠটান ক্যাপিটাল টি হলে পৃষ্ঠটান দ্বারা সম্পন্ন কাজ, পৃষ্ঠটান দ্বারা সম্পন্ন কাজ 2 ইন্টু ডি অফ এক্স ওয়াই ইন্টু ক্যাপিটাল টি, 2 ইন্টু ডি অফ এক্স ওয়াই ইন্টু ক্যাপিটাল টি, এটা হচ্ছে পৃষ্ঠটান দ্বারা সম্পন্ন কাজ। আমরা পৃষ্ঠটান সমান জানি যে বল বাই দৈর্ঘ্য, বল বাই কি দৈর্ঘ্য, তাহলে বল সমান জানি যে দৈর্ঘ্য ইন্টু পৃষ্ঠটান, দৈর্ঘ্য ইন্টু কি পৃষ্ঠটান। এখানে যদি ক্ষেত্রফল বৃদ্ধি dx2 হয় এবং দৈর্ঘ্য যদি 1 একক হয়, সেই ক্ষেত্রে তরলের পৃষ্ঠটান টি দ্বারা সম্পন্ন কাজ হবে ক্ষেত্রফল বৃদ্ধি গুণ পৃষ্ঠটান গুণ 1 একক। তাহলে আমরা লিখতে পারি 2 d of xy into capital T। এখন দেখো পর্দার সাম্য অবস্থানের জন্য এই কাজ দুটির পরিমাণ সমান হবে। পর্দা যদি সাম্য অবস্থানে থাকে, ফি চাপ দ্বারা কৃত কাজ এবং পৃষ্ঠটান দ্বারা কৃত কাজ পরস্পর সমান হবে। ফি চাপ দ্বারা কৃত কাজ এবং পৃষ্ঠটান দ্বারা কৃত কাজ পরস্পর কি হবে সমান হবে। যদি সমান হয় সেই ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, ফি এক্স ওয়াই ডিজেড সমান ক্যাপিটাল টি ইন্টু 2 ডি এফ এক্স ওয়াই। এখন এই ডি অফ এক্স ওয়াই কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারি দেখো ডিডিএক্স অফ ইউবি, ডিডিএক্স অফ ইউবি এর সূত্র এরকম না, ইউ ইন্টু ডিডি অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি অফ ইউ, ডিডিএক্স অফ ইউ। আমি আবার বলতেছি ডিডিএক্স অফ ইউবি এর সূত্র হচ্ছে u into ddx of b plus v into ddx of u। ঠিক আছে কিনা? জি স্যার, জি স্যার। তাহলে আমি যদি এখানে সেই সমীকরণটা প্রয়োগ করি তাহলে phi xy dz সমান 2 ক্যাপিটাল T, দেখো d of xy মানে হবে x dy plus y dx, x dy plus y dx, এটাকে এক নং সমীকরণ দিলাম। এখন দেখো একটু চিত্রে যাব, ত্রিভুজ এ বি উ এবং এ প্রাইম বি প্রাইম উ ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কি কি একটু আছে একটু দেখবো। দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা এ বি উ আর একটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম উ, দুইটা ত্রিভুজ পাচ্ছি। এই দুইটা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ। এই এ বি উ ত্রিভুজের কোণ এ উ বি এবং এ প্রাইম বি প্রাইম উ ত্রিভুজের কোণ এ প্রাইম উ বি প্রাইম কোণটি সমান। দেখো এ ও বি সাধারণ কোণ দুইটাতেই আছে এবং কোণ ও এ বি সমান ও এ প্রাইম বি প্রাইম অনুরূপ কোণ। কাইন্ডলি একটু দেখো অনুরূপ কোণ কি বলছিলাম, ও এ বি, কোণ ও এ বি, দেখো কোণ ও এ বি এবং কোণ ও এ প্রাইম বি প্রাইম এটা অনুরূপ কোণ। এটা কি কোণ? অনুরূপ কোণ। একইভাবে ও বি এ এবং ও বি প্রাইম এ প্রাইম, দেখো কোণ ও বি এ এবং ও বি প্রাইম এ প্রাইম অনুরূপ কোণ বা সদৃশ কোণ। যেহেতু ত্রিভুজের তিনটি কোণই প্রায় সদৃশ, সেহেতু ত্রিভুজ দুইটাকে আমরা সদৃশ কোণী ত্রিভুজ বলতে পারি, ত্রিভুজ দুটিকে আমরা সদৃশ ত্রিভুজ বলতে পারি। দেখো ত্রিভুজ দ্বয় যদি সদৃশ হয় তাহলে তাদের বাহুগুলির অনুপাত পরস্পর সমান হয়ে যায়। বাহুগুলির অনুপাত কি হয়ে যায়? পরস্পর সমান হয়ে যায়। দেখো এ প্রাইম বি প্রাইম বাই এ বি সমান, এই যে এ প্রাইম বি প্রাইম বাই এ বি সমান অর্থাৎ অনুরূপ বাহুগুলির অনুপাত। এ প্রাইম বি প্রাইম এবং এ বি অনুরূপ বাহু, একইভাবে ও বি এবং ও বি প্রাইম অনুরূপ বাহু। তাহলে এ প্রাইম বি প্রাইম বাই এ বি সমান হবে ও ও এ প্রাইম বাই ও এ, ও এ প্রাইম বাই ও এ প্রাইম বাই ও এ, ও এ ছিল এটা, ও এ প্রাইম ছিল এটা। তাহলে ও এ প্রাইম কে ও এ দিয়ে ভাগ করলে যা পাবো, এ এ প্রাইম বি প্রাইম কে এ বি দিয়ে ভাগ করলে তা পাবো। অর্থাৎ ত্রিভুজ যদি সদৃশ হয় সেই ক্ষেত্রে তাদের বাহুর অনুপাত সদৃশ হয়ে যাবে। এ প্রাইম বি প্রাইম এর মান দেখো, এ প্রাইম বি প্রাইম এর মান ছিল x প্লাস dx এবং এ বি এর মান ছিল x, আর ও এ এর মান ছিল r1 আর ও এ প্রাইম এর মান ছিল r1 প্লাস dz। এটা দেখো তাহলে আমরা এখানে যদি মান বসাই, এ প্রাইম বি প্রাইম এর মান ছিল x প্লাস dx এবং এ বি এর মান ছিল x, r1 প্লাস dz এর মান ছিল সরি এ প্রাইম ও এর মান ছিল r1 প্লাস dz এবং এ ও এর মান ছিল r1। আমি যদি একটু হিসাব করি দেখো, আমি যদি ভেঙে লিখি এটাকে x বাই x প্লাস dx বাই x আসবে, এটা r1 বাই r1 প্লাস dz বাই r1 আসবে। তাহলে x x কাটাকাটি গেলে 1 আসবে, dx বাই dx, dx বাই x প্লাস r1 r1 কাটাকাটি গেলে 1 আসবে প্লাস dz বাই r1।
তাহলে 1 1 চলে যাবে, বাকি থাকবে dx বাই, দেখো dx বাই x সমান dz বাই r1। আমি এটাকে যদি একান্তরকরণ করে লিখি তাহলে আমরা পাবো dx বাই dz সমান x বাই r1। dx বাই dz সমান কি x বাই r1, বা dx সমান আসবে x বাই r1 ইনটু dz। এটাকে আমি সমীকরণ 2 দিলাম। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম? dx এর মান পেয়ে গেলাম। একইভাবে আমরা dy এর মান বাইর করব। dy এর মান হবে অনুরূপভাবে dy এর মান হবে y বাই r2 ইনটু dz। y বাই r2 ইনটু কি dz। এটাকে সমীকরণ 3 দ্বারা প্রকাশ করলাম। এখন 1 নং সমীকরণে এই dx এবং dy এর মান বসে দেব। দেখো 1 নং সমীকরণ কি ছিল? ক্যাপিটাল ফি xy dz সমান 2 ক্যাপিটাল T x dy প্লাস y dx। এখানে এই যে dy এবং dx আছে, এই dy dx এর জায়গায় x বাই r1 ইনটু dz এবং dy এর জায়গায় y বাই r2 ইনটু dz বসাবো। বসালে আমরা কি পাই দেখো, ফি xy dz সমান 2 ক্যাপিটাল T x রেখে দিলাম, dy এর মান হচ্ছে y বাই r2 ইনটু dz প্লাস y রেখে দিলাম, dx এর মান হচ্ছে x বাই r1 ইনটু dz। এখন দেখো এখান থেকে dz কমন যায়, তাহলে আমরা লিখতে পারি xy কমন যায়, dz কমন যায়। দেখো এখানেও xy আছে, এখানেও xy আছে, তাহলে আমরা লিখতে পারি ফি xy dz সমান 2 ক্যাপিটাল T xy dz। এখানে এই xy dz কমন নিলে এখানে থাকবে 1 বাই r1 প্লাস 1 বাই r2। দেখো বাম পাশে xy dz আছে, ডান পাশেও xy dz আছে, কাটাকাটি দিলাম। বাকি থাকবে ক্যাপিটাল P সমান 2 ক্যাপিটাল T ইনটু 1 বাই r1 প্লাস 1 বাই r2। এটা হচ্ছে সমীকরণ 4। এই সমীকরণের দুই পার্শ্ব বিশিষ্ট পর্দার বেলায়, অর্থাৎ দুই পার্শ্ব বিশিষ্ট পর্দার বেলায় বা সাবান বুদবুদের বেলায় এই সমীকরণটি প্রযোজ্য। দেখো আমাকে বলছিল যে তরলের বক্রতলে অতিরিক্ত চাপের রাশিমালা যদি সাবান বুদবুদ হয়, সেই ক্ষেত্রে তরলের বক্রতলে অতিরিক্ত চাপের রাশিমালা হবে ফি সমান 2 ক্যাপিটাল T ইনটু 1 বাই r1 প্লাস 1 বাই r2। এখন যদি এক পৃষ্ঠ বিশিষ্ট হয় বা তরল ফোঁটা হয়, অর্থাৎ সাবান বুদবুদের পরিবর্তে তরল ফোঁটা হয়, সেই ক্ষেত্রে দেখো এই যে 2 ক্যাপিটাল T আর থাকবে না, 2 ক্যাপিটাল T আর থাকবে না, কারণ সেই ক্ষেত্রে একটি পৃষ্ঠ কাজ করবে। কয়টি পৃষ্ঠ কাজ করবে? একটি পৃষ্ঠ কাজ করবে, এবং অতিরিক্ত চাপ হবে P সমান 1 বাই r1। P সমান কি 1 by r1 plus 1 by r2। 1 বাই r1 প্লাস 1 বাই r2। তাহলে বুঝতে পারছো তো তরল তলের জি স্যার। বক্রতলে অতিরিক্ত চাপের রাশিমালা বুঝতে পারছো কিনা? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা রাশিমালা, অনেকবার পরীক্ষায় আসছে এবং সামনেও বারবার আসার সম্ভাবনা আছে। সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখে নেবা। এখন দেখো, এখন আমরা গোলকীয় সাবান বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা বের করব। গোলকীয় সাবান বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা। দেখো এখানে একটি সাবান বুদবুদ দেখতে পাচ্ছি। এই সাবান বুদবুদের একটি অর্ধেকাংশ কল্পনা করলাম। এই সাবান বুদবুদের সেট এ বি সি ডি। এই এ বি সি ডি বা ধার বা কিনারা বরাবর নিম্নমুখী বল কাজ করতেছে। দেখো মনে করলাম একটি ফাঁপা কাঁচ নলের এক প্রান্তে, একটি ফাঁপা কাঁচ নলের এক প্রান্ত সাবান পানিতে ভিজিয়ে ফু দিলে, সাবান পানিতে একটি কাঁচনলকে যদি আমি ভিজাই, এক প্রান্ত ভিজাই অন্য প্রান্তে ফু দিই, তাহলে গোলাকার সাবান বুদবুদ সৃষ্টি হবে। এরকম গোলাকার সাবান বুদবুদ সৃষ্টি হবে। এই গোলাকার সাবান বুদবুদের দুইটি পৃষ্ঠ থাকে, আমরা পূর্বেই আলোচনা করছি সাবান বুদবুদের দুইটি পৃষ্ঠ থাকে, একটি ভিতরের পৃষ্ঠ আর একটি বাইরের পৃষ্ঠ। সাবান বুদবুদটি মূলত খোলকের মতন আচরণ করে, খোলক বা ফুটবলের মতন আচরণ করে। সাবান বুদবুদটি মূলত কিসের মতন আচরণ করে? খোলক বা ফুটবলের মতন আচরণ করে। তাহলে দেখো ভিতরের চাপ বাইরের চাপ অপেক্ষা বেশি বলে বুদবুদ প্রসারিত হতে চাই। ভিতরের চাপ সব সময় বাইরের চাপের চেয়ে বেশি থাকে বিদায় বুদবুদটি প্রসারিত হতে চাই, কিন্তু পর্দার পৃষ্ঠটান একে কি করে সংকুচিত করতে বাধ্য করে বা চাই। সুতরাং সাবান বুদবুদের উপর ক্রিয়াশীল বায়ুচাপজনিত, সাবান বুদবুদের উপর ক্রিয়াশীল বায়ুচাপজনিত একটি বহুমুখী এবং একটি পৃষ্ঠটানজনিত বল অন্তর্মুখী হওয়ায় বলের মান সমান হলে সাম্য অবস্থার সৃষ্টি হয়। আবার বলতেছি, সাবান বুদবুদের উপর দুইটি বল কাজ করে, একটি বায়ুচাপজনিত বল
যেটি বহির্মুখী অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে, আর একটা পৃষ্ঠটানজনিত বল যেটি বাইরে থেকে ভিতরের দিকে। এই দুটি বল সাবান বুদবুদের উপর ক্রিয়া করার কারণে সাবান বুদবুদটিতে সাম্য অবস্থার সৃষ্টি হয়। এখন অনুভূমিক একটি তল দ্বারা গোলকীয় সাবান বুদবুদকে সমান দুই ভাগে ভাগ করা হয়। এই যে এবিসিডি তল দ্বারা সাবান বুদবুদকে আমরা দুই ভাগে ভাগ করছি। সাম্য অবস্থায় ক্রিয়াশীল বলদ্বয় নিম্নরূপ হবে। দেখো সাম্য অবস্থায় ক্রিয়াশীল বলদ্বয়। ক নাম্বার, ভিতরের অতিরিক্ত চাপের দরুন এবিসিডি তলের উপর ঊর্ধ্বমুখী বল কাজ করবে। আমরা আগেই আলোচনা করছিলাম বুদবুদের ব্যাসার্ধ যদি আর হয় এবং অতিরিক্ত চাপ যদি ক্যাপিটাল পি হয়, তাহলে এই ঊর্ধ্বমুখী বল দাঁড়াবে F1 সমান চাপ ইনটু ক্ষেত্রফল। F1 সমান চাপ ইনটু কি? ক্ষেত্রফল। আমরা হুবহু এরকম একটা প্রশ্ন পূর্বে আলোচনা করছি। বা F1 সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল ফি ইনটু ফাই আর স্কয়ার। চাপ ছিল ক্যাপিটাল ফি, ওই যে এই এ বি সি ডি তলের ক্ষেত্রফল ছিল ফাই আর স্কয়ার। দেখো দ্বিতীয় বলটি হবে নিম্নমুখী বল। দ্বিতীয় বলটি কি হবে? নিম্নমুখী বল। এই নিম্নমুখী বলের কারণে দেখো পৃষ্ঠতলের দরুন এবিসিডি তলের পরিধি বরাবর এখানে নিম্নমুখী বল ক্রিয়া করবে। দেখো নিম্নমুখী বলটা আমরা এখানে দেখতেছি, এই যে এবিসিডি বরাবর একটি নিম্নমুখী বল কাজ করতেছে, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে। দেখো তাহলে বুদবুদটির দুইটি পৃষ্ঠ থাকায় এবিসিডি তলের পরিধির দৈর্ঘ্য হবে 2 × 2 ফাই আর। যেহেতু এটি সাবান বুদবুদ সেহেতু অবশ্যই দুটি পৃষ্ঠ থাকবে এবং পরিধির দৈর্ঘ্য হবে 2 × 2 ফাই আর। তরলের পৃষ্ঠটানজনিত মোট নিম্নমুখী বল হবে F2 সমান মোট পরিধির দৈর্ঘ্য বা পরিধির মোট দৈর্ঘ্য ইনটু পৃষ্ঠটান। পরিধির মোট দৈর্ঘ্য আমরা লিখতে পারি 4 ফাই আর ইনটু ক্যাপিটাল টি, অর্থাৎ F2 সমান 4 ফাই আর ইনটু ক্যাপিটাল টি। দেখো যেহেতু বুদবুদের আলোচ্য অর্ধাংশটি সাম্য অবস্থায় আছে, আমরা আগেই বলছিলাম দেখো সাম্য অবস্থায় থাকে, আনুভূমিক একটি তল দ্বারা গোলকীয় সাবান বুদবুদটিকে সমান দুই ভাগে ভাগ করা হয়। এই ক্ষেত্রে ক্রিয়াশীল বলদ্বয় কি থাকে? সাম্য অবস্থানে থাকে। বা আমরা আরো আগে পড়ছিলাম যে সাবান বুদবুদের উপর দুটি বল ক্রিয়া করে, একটি বহির্মুখী একটি অন্তর্মুখী, এবং এই বহির্মুখী এবং অন্তর্মুখী বল পরস্পর সমান বিধায় এরা কি করে? সাম্য অবস্থানের সৃষ্টি করে। তাহলে আমরা লিখতে পারি F1 সমান F2। 1 এবং 2 নং সমীকরণ থেকে মানগুলি বসাইলে ক্যাপিটাল ফি ইনটু ফাই আর2 সমান, সরি এটা আর স্কয়ার হবে, ফাই আর স্কয়ার হবে। এই দেখো এখানে ফাই আর স্কয়ার দেখতে পাচ্ছ তো? এই ক্যাপিটাল ফি ইনটু ফাই আর স্কয়ার দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। এজন্য এখানে ক্যাপিটাল ফি ইনটু ফাই আর স্কয়ার হবে। তাহলে ক্যাপিটাল ফি ইনটু ফাই আর স্কয়ার সমান 4 ফাই আর ইনটু ক্যাপিটাল টি। 4 ফাই আর ইনটু কি? ক্যাপিটাল টি। এখন দেখো আমরা পরবর্তী স্লাইডে কি পাই। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল ফি সমান 4 ক্যাপিটাল টি বাই আর। দেখো এই 3 নং সমীকরণটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। আমরা মূলত কি বের করতেছিলাম? গোলকীয় সাবান বুদবুদের অভ্যন্তরের অতিরিক্ত চাপের রাশিমালা। যদিও বা এটা আমরা পূর্বে হালকা করে আলোচনা করছিলাম। এখন দেখো এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি বুদবুদের ভিতরে অতিরিক্ত চাপ এর ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ P প্রপোর্শনাল টু 1/r। যদি 4 ক্যাপিটাল টি কি থাকে? ধ্রুব থাকে। যদি বুদবুদের বাইরে বায়ুমণ্ডলের চাপ ক্যাপিটাল ফি হয়, দেখো এটা স্মল ফি, এটা স্মল ফি। বুদবুদের বাইরে বায়ুমণ্ডলীয় চাপ যদি ক্যাপিটাল ফি হয়, তবে এর অভ্যন্তরে মোট চাপ হবে ক্যাপিটাল ফি প্লাস স্মল ফি। বুদবুদের বাইরে বায়ুমণ্ডলীয় চাপ যদি ক্যাপিটাল ফি হয়, তবে এর অভ্যন্তরে মোট চাপ হবে ক্যাপিটাল ফি প্লাস স্মল ফি। আমরা এই ফি কে স্মল ফি দ্বারা ধরছিলাম, যদিও আমি ভুলে ক্যাপিটাল ফি বলছিলাম, এটা এখানে স্মল ফি ধরা হয়েছে। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারতেছি ক্যাপিটাল ফি প্লাস স্মল ফি সমান ক্যাপিটাল ফি প্লাস ক্যাপিটাল 4 ক্যাপিটাল টি বাই স্মল আর। 4 ক্যাপিটাল টি বাই স্মল আর। এটাকে আমি 4 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এই 4 নং সমীকরণ হবে তরলের অভ্যন্তরে, সরি সাবান বুদবুদের অভ্যন্তরে চাপের রাশিমালা বা মোট চাপের রাশিমালা। এখন যদি বুদবুদের স্থলের তরল ফোটা হয়, বুদবুদের স্থলে কিসের ফোটা হয়? তরল ফোটা হয়। সেই ক্ষেত্রে আমরা পূর্বের হিসাব অনুযায়ী আমরা লিখতে পারবো স্মল ফি সমান 2 ক্যাপিটাল টি বাই আর। আমরা মূলত এই সমীকরণটা পূর্বেই প্রমাণ করছি। এটা আমরা আবার দ্বিতীয়বার কি করছি যে ভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছি। এটা পূর্বে আমরা যখন পূর্বের স্লাইডে আমরা এই সমীকরণটা একটু কি করেছিলাম? আলোচনা করেছিলাম। এই পৃষ্ঠটান জনিত অধ্যায়টা অনার্স ফার্স্ট ইয়ার অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেকগুলি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসছে যে দেখতে পাইছি।
তোমরা এটা একটু বেশি গুরুত্ব দেবা। ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারের কিছু অংশ ছিল, তো এই চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসে। যেমন ওই যে আমরা যেটা পড়াইলাম, আণবিক তত্ত্ব বা পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা বই খুলে দেখলে বিভিন্ন সালের প্রশ্নগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পাবা এটা কতটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনার্স ফার্স্ট ইয়ারের জন্য। বারবার পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আসছে বা আসবে। সুতরাং এটা তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। আণবিক তত্ত্ব বা পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব বা তরলের পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। আমি এই তত্ত্বটা আরেকটু আলোচনা করতেছি, অর্থাৎ আমি কতগুলি তরল বিন্দু বা পোটাকে তরলের অভ্যন্তরে এবং তরলের বাইরে কল্পনা করলাম। এই যে এ বি সি ডি চারটি পোটা বা চারটি বিন্দু নিলাম, তরল বিন্দু নিলাম। এই চারটি বিন্দুর এ বিন্দুটা সম্পূর্ণ তরলে নিমজ্জিত, বি বিন্দুটার হালকা অংশ তরলের উপরে থাকবে এবং সি বিন্দুটার অর্ধেক অংশ তরলের বাইরে এবং অর্ধেক অংশ তরলের ভিতরে থাকবে। ডি বিন্দুটা সম্পূর্ণ তরলের উপরে থাকবে। দেখো এই বিন্দুটার মধ্যে বিন্দুটা তরলের ভিতরে থাকার কারণে এটি চারদিক থেকে সমান আকর্ষণ অনুভব করবে। চারদিক থেকে যদি সমান আকর্ষণ অনুভব করে, সেই ক্ষেত্রে চারদিকের আকর্ষণ, অর্থাৎ দেখো এই দিকের আকর্ষণ এবং এই দিকের আকর্ষণ দুইটা পরস্পর সমান এবং বিপরীত প্রক্রিয়া হওয়ায় নিষ্ক্রিয় করে দেবে। একইভাবে এদিকেও দুইটা পরস্পর সমান এবং বিপরীত প্রক্রিয়া হওয়ায় পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে। তাই এটাতে লব্ধি বল শূন্য, লব্ধি আকর্ষণ বল বা লব্ধি সংশক্তি বল শূন্য। সংশক্তি বল মানে হচ্ছে যে একই পদার্থের অণুগুলি পরস্পর যে বলে পরস্পরকে আকর্ষণ করে, সেই বলকে বলা হয় সংশক্তি বল। একই পদার্থের অণু হতে হবে, তরল হলে তরলের অণু, লোহা হলে লোহার অণু। দুইটি ভিন্ন পদার্থ হতে পারবে না। দুইটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় আসঞ্জন বল। মনে রাখতে হবে। এখানে বি বিন্দুটার একটি নির্দিষ্ট পরিমাণ অংশ বাইরে থাকার কারণে বেশিরভাগ অংশ দেখো তরলের ভিতরে থাকে। সুতরাং এখানে বিপরীতমুখী বল নিচের অংশের চেয়ে উপরের অংশে একটু কম, সেই জন্য এখানে এই বি বিন্দুটাতে নিম্নমুখী বল অনুভব হবে। কিন্তু সি বিন্দুতে দেখো সম্পূর্ণ অর্ধেক অংশ তরলের নিমজ্জিত, বাকি অর্ধেক অংশ শূন্য। অর্থাৎ তরলের যে অংশটা নিমজ্জিত সেই অংশের সম্পূর্ণ বলটা নিম্নমুখী, কিন্তু ঊর্ধ্বমুখী কোনো বল প্রয়োগ হচ্ছে না, অর্থাৎ বিপরীতমুখী কোনো বল প্রয়োগ হচ্ছে না। সেই জন্য সি বিন্দুটা সর্বাধিক লব্ধি সংশক্তি বল অনুভব করবে, নিম্নমুখী লব্ধি সংশক্তি বল কি করবে, অনুভব করবে। ডি বিন্দুটা তরলের উপরে থাকার কারণে এখানে কোনো তরলের প্রভাব নাই, সেই জন্য এখানে কোনো সংশক্তি বল অনুভূত হবে না। এই জন্য এই এম এন তরল তলে যে অণুগুলি থাকবে সেগুলি সর্বাধিক লব্ধি সংশক্তি বলে থাকবে, অর্থাৎ সেগুলি সবসময় সর্বোচ্চ নিম্নমুখী বল ক্রিয়া করবে। সর্বোচ্চ নিম্নমুখী বল সেখানে কি করবে, ক্রিয়া করবে। ফলে এম এন তলের মধ্যে একটি নিম্নমুখী বল বা পৃষ্ঠটান অনুভূত হবে, যার কারণে এটি সংকুচিত হওয়ার চেষ্টা করবে। এই যে এই সংকুচনের প্রবণতা থেকেই পৃষ্ঠটানের সৃষ্টি হয়। তোমরা দেখছো স্বাভাবিকলি যদি তরলের উপর একটি সুই ফেলে দেওয়া হয়, সুইটা কিন্তু ডুবে না, তরলে ভাসতে থাকে। কেন ভাসতে থাকে? পৃষ্ঠটানের কারণে ভাসতে থাকে। এই যে এই আণবিক তত্ত্বের এই ঘটনার সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাপ্লাস বর্ণনা করছিলেন বিদায় এই ঘটনাকে বলা হয় ল্যাপ্লাসের পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব বা ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করতেছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।